জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জনাব ফজলুর রহমান ওরফে ফজু পাগলাকে কঠিন জবাব দিয়েছে, জায়গা মতো মলম দিয়েছেন। এক কথা যদি বলি, ফজলুর রহমানকে আমিরে জামাত পুরো জাতির সামনে নাকানি চুবানি খাওয়াইছেন এবং অপমান করেছেন। ফজলুর রহমানকে এক প্রকার সংসদে জুতো পিটা করা হয়েছে। এমনকি বিএনপির অধিকাংশ নেতা ফজলুর রহমানের পক্ষে ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ফ্লোর নিয়ে যা বলেছেন সেটা আমিরে জামাতের পক্ষে গিয়েছে এবং ফজলুর রহমানের বিরুদ্ধে গিয়েছে। এমনকি স্পিকার পরিস্থিতি শান্ত করতে যা বলেছেন সেটাও আমিরে জামাতের পক্ষে গিয়েছে, ফজলুর রহমানের বিরুদ্ধে গিয়েছে। এমনকি যাচাই বাছাই করে ফজলুর রহমানের বক্তব্য এক্সপান্স করা হতে পারে। এক কথায় যদি বলি, ফজলু পাগলা, আমি একটু ক্লারিফিকেশন দিই, এই জনাব ফজলুর রহমানকে আমি ফজলু পাগলা বলা বাদ দিয়েছিলাম। তার সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় সামনে পরে, আমি ভেবেছিলাম যে সালাম দিয়ে কথা বলবো, কিন্তু রুচিতে বাধে। দর্শক, এ যা শুরু করেছে, সংসদের মতো একটা জায়গায় যে উদ্ভট কাণ্ড ঘটিয়েছে, যেভাবে আওয়ামী ফ্যাসিস্টের মতো আচরণ করছে, তাতে আবার জনগণ তাকে ফজু পাগলা বলবে। এবং আসলেই তার কথাবার্তা পাগলাটে টাইপের, মিনিমাম সভ্যতা ভব্যতা নেই। তার কথাবার্তার মধ্যে আছে বেপরোয়া ভাব। দর্শক, ব্যক্তিগত আক্রমণ ফজলুর রহমান করেছেন। আইন, সংসদের কার্যপ্রণালী, বিধি, সংসদীয় রীতিনীতি, এগুলোর প্রতি তার মিনিমাম শ্রদ্ধাবোধ নাই। তিনি নাকি সিনিয়র পার্লামেন্টারিয়ান, অথচ তার কথাবার্তা অসংসদীয়, মানে গ্রামের খ্যাতের মতো, এবং কথা বলতে গেলে মুখ দিয়ে তার স্যাপসিটি। এ কারণে আমি সচেতনভাবে তাকে এড়িয়ে চলার চেষ্টা করব। আমি জানি না যে তার পাশে যারা সিট পেয়েছেন তারা কিভাবে এটা টলারেট করেন। খুব বিরক্তিকর একটা পার্সন। তো পুরো জাতির সামনে, একেবারে ক্যামেরার সামনে অপমানিত হয়েছেন, ভালো লাগছে না? দর্শক, ফজলুর রহমানের বক্তব্যে সংসদে তীব্র হট্টগোল বেঁধেছে। তিনি যে উল্টোপাল্টা বক্তব্য দিয়েছেন তাতে জামাতের লোকজন প্রতিবাদ করেছেন ইনস্ট্যান্ট, এবং প্রায় 30 মিনিট যাবত এই হট্টগোল থেকেছে। বিএনপির লোকজন তেমন তার পক্ষে থাকে নাই, দুই একজন মাঝে মাঝে একটু টেবিল চাপড়িয়েছেন। দর্শক, এই ফজলুর রহমানের ভাষা কতটা জঘন্য এবং নিকৃষ্ট, আমার দেশ রিপোর্ট করেছে এই শিরোনামে। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো ফজলুর রহমান বেঁচে আছে। জাতীয় সংসদে, যেখানে সবাই নির্বাচিত জনপ্রতিনিধি, সেখানে আলবদর রাজাকারের বাচ্চারা কোন ৭১-এর পরবর্তীতে জন্মগ্রহণ করা এমপিদের উদ্দেশ্য করে এভাবে বলাটা, এটা কতটা থার্ড ক্লাস, অরুচিশীল এবং খ্যাতের মতো ভাষা আপনারা সহজেই বুঝতে পারছেন। দ্যাট মিনস ফজলুর রহমান একটা খ্যাত, একটা অশিক্ষিত লোক, তার মধ্যে কোনো স্মার্টনেস নাই, সিভিলাইজেশন নাই। তা জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম নানানভাবে তাকে বুঝিয়েছেন, তাকে উদ্দেশ্য করে অনেক নসিহতমূলক কথা বলেছেন, কিন্তু এই পাগলার শরীরে আওয়ামী রক্ত, শেখ মুজিবের বীর্যবা রক্ত। তো দর্শক, তার পুরো বক্তব্য পুরোটাই অরুচিশীল, কুরুচিপূর্ণ, কিন্তু জাস্ট এই দু একটা লাইনের মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে আলবদরের বাচ্চারা ফজলুর রহমান এখনো বেঁচে আছে। অথচ এই ধরনের রাজনীতি বা এই ধরনের বিভাজনমূলক কথা, এটা বর্তমান খালেদা জিয়া, জিয়াউর রহমানের বিএনপির সাথে তো যায়ই না। এই ফজলুর রহমান তো আওয়ামী লীগ করেছেন, কাদের সিদ্দিকী দল করেছেন, 17 ঘাটের পানি খাওয়া, তারপরে এসে বিএনপিতে আশ্রয় নিয়েছেন। জিয়াউর রহমান খালেদা জিয়ার বিএনপির সাথে তো একদম তার আদর্শ কন্ট্রাডিক্টরি। এমনকি তারেক রহমান এই সালাউদ্দিন আহমেদের যে বর্তমান বিএনপি, তার সাথেও যায় না। ফজলুর রহমান একটা গুরুত্বহীন লোক, তাকে গালি দিয়ে, তাকে অপমান করলে বিএনপির কিছু আসে যায় না। এজন্য ফজলুর রহমানকে সংসদে চরম অপমান করা হলেও বিএনপির সিনিয়র মন্ত্রীরা তাকে মোটেও ডিফেন্ড করেনি, বরং আমিরে জামাতকে শান্ত করেছেন।
তাহলে বুঝতে পারছেন এই ফজলুর রহমান কতটা অগুরুত্বহীন লোক। আলোচনায় থাকতে, ভাইরাল হতে, গুরুত্ব পেতে, অ্যাটেনশন পেতে ফজলুর রহমান এই ধরনের উদ্ভট কথাবার্তা বলছেন। নইলে কোনো ভদ্র শিক্ষিত মানুষ এই ধরনের কথা বলেন, এবং এটা অসংসদীয়। এই যে এই আলবদর রাজাকারের বাচ্চা, এইগুলো সংসদে বলা যায়? কোন শিক্ষিত মানুষ বা কোন সংসদীয় রীতিনীতি প্র্যাকটিস জানা লোক এটা সমর্থন করবেন? এবার বিএনপি তার পক্ষে নাই। বিএনপির যদি কেউ তার পক্ষে থাকে তাহলে সে আসলে বিএনপি না, সে আওয়ামী লীগের দালাল। ওই ফজু পাগলা মার্কা বিএনপি, সে সালাউদ্দিন তারেক রহমান মার্কা বিএনপি না। বুঝতে পারছেন? এবং এই যে থার্ড ক্লাস এবং স্যাসরার মতো কথা, নির্বাচনের প্রচারণায় অনেকে অনেক কিছু বলে, কিন্তু অমুক দল নির্বাচনে জিতলে আমি বিষ খাবো, কোনো স্যাসরা ছাড়া, কোনো ইতর ছাড়া, কোনো গর্ধ গাধা ছাড়া কেউ এই কথা বলে? এই কথা বলেছে, এবং এই কথা আবার সংসদে এসে আবার রিপিট করে। কতবার গর্ধবের ঘরের গর্ধ, গাধার ঘরের গাধা। বিএনপিতে এই ধরনের গর্ধব আছে, গাধা আছে, ব্যক্তিত্বহীন, অরুচিশীল, থার্ড ক্লাস ইতর আছে। এটা বিএনপির জন্য লজ্জা, যদিও এই লজ্জা ঢাকার চেষ্টা করেছেন সালাউদ্দিন আহমেদ। আমির জামাত বলেছেন যে, মানে ফজলুর রহমান বলেছেন যে আমিরে জামাত বা জামাতের আমির বিরোধী দলীয় নেতা দাবি করেছেন যে তিনি শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আবার তিনি জামাত করেন, এটা তো ডাবল অপরাধ। আমিরে জামাত বলেছেন আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, আমি জামাত করব না কি করব তোমার মতো ফজু পাগলার কাছে জিজ্ঞেস করে নিব। এই ভাষায় বলেন নাই, কিন্তু আমি অনুবাদ করলাম যে এটা তো তার কাছে জিজ্ঞেস করে করব না, তার কাছে কি জিজ্ঞেস করে করব? স্পিকার এটা চমৎকার জবাব দিয়েছেন যে এখানে সবাই নির্বাচিত প্রতিনিধি, তাদেরকে এইভাবে বলা যাবে না। আর অতীতে কি হয়েছে কি হয়নি, এখানে জামাতেও মুক্তিযুদ্ধ আছে, আমিরে জামাত একজন শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, তার আদর্শ আমিরে জামাত বলেছেন যে আমি কোন আদর্শ ধারণ করব এটা তো অন্য কেউ ঠিক করে দিতে পারে না, এভাবে ব্যক্তিগত আক্রমণ করতে পারে না। এর মানে ফজু পাগলা একজন অগণতান্ত্রিক, থার্ড ক্লাস, রুচিহীন, ইতর শ্রেণীর গুরুত্বহীন ব্যক্তি হিসাবে সংসদে প্রমাণিত হয়েছে। বুঝতে পারছেন জামাতের সাথে লাগতে আসলে কি কি হয়? জামাতের সাথে লাগতে আসলে কি হয় এটা কি ফজু পাগলা আগে বুঝে নেই? একটু স্মরণ করিয়ে দিই। তার আগে বলি যে সালাউদ্দিন আহমেদ এখানে চমৎকার রোল প্লে করেছেন। তিনি বলেছেন হ্যাঁ, ডাক্তার শফিকুর রহমান বা তিনি একজন শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, তাদের দলে এখানে এই এমপিদের মধ্যে বেশ কয়েকজন মুক্তিযুদ্ধ আছে, আমরা এটাকে ধারণ করি, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভাজন তৈরি করতে চাই না। তার মানে ফজু পাগলাকে একদম জায়গা মতো মলম দিয়ে দিয়েছে সালাউদ্দিন আহমেদ এবং ডাক্তার শফিকুর রহমান। এই ফজু পাগলাকে জামাত একবার সাইজ করেছিল কিভাবে? বড় বড় কথা বলতো, এই সেই ট্রাইব্যুনালে একবার জামাতের আইনজীবীরা নিয়ে এমন ভাবে মাপ চাওয়াইছে, 4-5 মাস কোনো কথা বলে নাই। এরপরে বিএনপি একবার শোকজ করে এমন ভাবে মুখ থামিয়ে দিয়েছে, দীর্ঘদিন কোনো মিডিয়ায় পাওয়া যায়নি। এই ফজলুর রহমানকে একবার ডলা ইউনূসের আমলে জামাত দিয়েছে, এবার আর একবার পুরো জাতির সামনে সংসদে ডলা গেলেন। আশা করি এবার বিষ খাবেন। আর সজীবরের জয়ের মতো মানুষ যারা, তাদের কাছে তো যারা তথ্য দেয় তারা তো মানে খুব খুব স্পেসিফাইড কিছু মানুষ ওখানে তথ্য দিচ্ছে। ধরেন এম এ আরাফাত সাহেব ওখানে তথ্য দিচ্ছে। তো আরাফাত সাহেব চাচ্ছেনই এমন একটা কথা ওনাকে দিয়ে বের করতে, মুখ দিয়ে বের করতে, যেই কথাটা উনি চাচ্ছেন যে এই কথাটা প্রচার হোক, এটা নিয়ে কথা হোক। তাতে হয়তো বা আওয়ামী লীগের মানুষরা সেটা বারবার প্রচার করতে থাকবে, যেহেতু সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, হয়তো বা উনার কথা কেউ পাত্তা দিবে না, কিন্তু সচিব অজিত জয়ের কথা পাত্তা দিবে। এটা বড় কোনো নিউজে আসবে, এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হবে। তো এখানে যেটা বারবার বলা হচ্ছে যে না, তৃতীয় কোনো শক্তি গুলি করে মানুষ মারে, মানে মানুষ মারছে, এটা আসলে মানে বিতর্কে অথবা লজিকে টিকে না, ঠিক না। যেখানে আমাদের কাছে সব ভিডিও এভিডেন্স আছে। এখন আমি যখন এই রিপোর্টগুলো পড়লাম তখন বারবার কর্নেল হাসিন স্যারকে আনা হচ্ছে, সাবেক অফিসারদেরকে আনা হচ্ছে এখানে, যে উনারা প্ল্যানিং করছে। ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন যে ঢাকা শহর, যেখানে মানুষে মানুষে ধাক্কা খায়, আপনি ফার্মগেটে যেয়ে দাঁড়ায় থাকলে আপনার হাঁটা লাগবে না, মানুষ ধাক্কায় আপনার সামনে নিয়ে চলে যাবে। তো এইরকম জায়গাতে আপনি একটা স্নাইপার জোন ক্রিয়েট করবেন, একটা বিল্ডিং এর উপরে বসে ওয়েট করবেন ঘন্টার পর ঘন্টা যে আমি ছাত্রদেরকে মারবো বা জনতাকে আমি মারবো, এবং আপনি ওয়েট করবেন যে এইখান থেকেই জনস্রোতটা আসবে। কতটুকু
মানে এটা মানে কি বলে গাঁজাখুরি কথাবার্তা। এটা গাঁজাখুরি কথাবার্তা। যে আপনি ধরেন আপনি জাস্ট একটা র‍্যান্ডমি হিসাবে একটা ভিআইপি মুভমেন্ট হবে এবং আপনি এখানে স্নাইপার বসে রাখলেন। এখানে আমরা যদি প্রবাবিলিটি হিসাব করি যে আ বা এখানে ১০ টা বল আছে, তো একটা লাল বল আছে। তো আমি এখানে র‍্যান্ডম হিট করতে থাকবো এই হোলে লাল বলটা পড়ার সম্ভাবনা কতটুকু? এর চেয়েও তো সম্ভাবনা কম যে ওখান থেকে খুব। ওই ভিআইপি মুভমেন্টটা হবে। কিন্তু সো তাই এখানে বলে কি স্নাইপার ছিল না? আমরা তো ভিডিওতে দেখেছি যে হঠাৎ করে একজন পড়ে গেল। একটা মিছিল যাচ্ছে একজন পড়ে গেল মাঝ থেকে। তাহলে এটা কি স্নাইপার ছিল? যেখান থেকে ক্যামেরাটা ধরা হচ্ছে সেটা হচ্ছে খুব সেফ জোন। সবসময় সাংবাদিকরা কিন্তু যেই পক্ষ থেকে ইট ছোড়া হচ্ছে সেদিক থেকে ভিডিও করে না। করে হচ্ছে পুলিশের সাইড থেকে। হ্যাঁ। আপনি আবারও ফেরত যান। যাত্রাবাড়ির কাছে দেখেন। যাত্রাবাড়িতে দেখেন সময় টিভির সাংবাদিক কি বলছে? "ভাই গুলি করেন, ভাই গুলি করেন।" হ্যাঁ, মনে আছে না? "ভাই গুলি স্পষ্ট করেন।" মনে আছে। মানে তখন মিডিয়া মানে কিন্তু ছিল পুলিশকে কমসে বলতেছে কম ভাই গুলি করেন গুলি আন্দোলনকারীদেরকে। করেন, আমি ভিডিও করি। এখন তখন মিডিয়ার যেই যন্ত্রগুলা ছিল সম্পূর্ণ ছিল পুলিশের পক্ষে। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু মানুষ তারা হয়তোবা মোবাইল দিয়ে ভিডিও করছে। তারপরে তো ইন্টারনেট ছিল না। ইন্টারনেট ছিল না। আমি আপনাকে ফোন দিতাম বা আমি কাউকে ফোন দিতাম বা আমরা ওই যে VPN ইউজ করে যোগাযোগ করার চেষ্টা করতাম। তো ওই সময় যে ক্যামেরাগুলা ছিল, সেই ক্যামেরাগুলা ছিল পুলিশের পক্ষ থেকে, পুলিশের পিছনে বা সেফ জোন থেকে ভিডিও করা হচ্ছে। এখন আমার পেছন থেকে কে গুলি করলো? আমার সামনে কে মারা গেল? আমি সামনের মানুষটাকে দেখতে পারলাম। কিন্তু আমার পিছন থেকে কে গুলি করছে আমি তো সেটা দেখতে পাইনি ভাই। যার কারণে দেখা যাচ্ছে যে টুপ করে একজন পড়ে গেল। এবং আপনি তো দেখছেন কত সুন্দর করে সময় নিয়ে একেকটা শট নেয়া হচ্ছে। এখন আমরা খুব চোখের সামনে আসছে আমাদের এই যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান স্যারের ছবি। হ্যাঁ, লেফটেন্যান্ট কর্নেল উনি রেদওয়ান উনি উনি এ হ্যাঁ, সময় বিজিবির বিজিবিতে উনি কর্মরত ছিলেন। বিজিবিতে ছিলেন। তো উনি গুলি করছেন। এটা তো আপনি বলতে পারবেন না যে এটা রাম অন্য কোন রাম দেশের মানুষ রামপুরা এসে এলাকায়। বিজিবি ড্রেস পরে গুলি করছে। আপনি ওখানে দেখতে পাচ্ছেন যে একজন সেনা অফিসার বা বিজিবি অফিসার গুলি করছে এবং অপোজিটে পোলাপান টুপটুপ করে পড়ছে। এগুলো মানে খুব অল্প বয়সী ছেলেপেলে। তারা টুপটুপ করে পড়ে যাচ্ছে। এবং পরপর তো এটা বিল্ডিং এর ভিতরে ঢুকে গিয়েছে আবাসিক এলাকার ভিতরে। সেখানেও মারছে। তো এইগুলাকে অ্যাকচুয়ালি আপনি আম লিখতে পারবেন, বলতে পারবেন। হয়তোবা ১ কোটি মানুষের মধ্যে ৫ জন বিশ্বাসও করবে। যে না এটাই সঠিক। বাকি মানুষ এগুলা বিশ্বাস করবে না। এগুলা লজিকে যাবে না। অনেক ধন্যবাদ। আপনি এনায়েত কবির আরো একটা কথা উল্লেখ করেছেন। সেটা হচ্ছে যে এনএসআই এর সাবেক আ ডিজিটি ডিজি ডিজিটিএম জো বায়ের তিনিও নাকি এই ৫ই আগস্ট যে শেখ হাসিনা পালিয়েছে এই ঘটনা ঘটার অন্যতম কুশীলব। কিন্তু আমরা তো জানি যে তার সঙ্গে শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক ছিল এবং তিনি আওয়ামী লীগের আমলে তিনি আম এই এনএসআই এর ডিজি ছিলেন। তো এই টিএম জোবায়ের এই ৫ই আগস্টের ঘটনার সঙ্গে তার জড়িত থাকার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন? মিশন ভাই টিএম জোবায়ের স্যার তো লন্ডনে ছিলেন। মানে উনি ওই ৫ই আগস্ট সময় তিনি লন্ডনে ছিলেন? না, না এখন উনি হয়তোবা লন্ডনে আছেন। কিন্তু ২০১৫ সাল থেকে দীর্ঘ সময় তিনি লন্ডনে হাই কমিশনে কর্মরত ছিলেন। মিনিস্টার কনসুলার হিসাবে। ও তখন উনি আচ্ছা, ব্রিগেডিয়ার। আচ্ছা। উনি তখন ব্রিগেডিয়ার ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত মূলত এই যে যখন এমআরপি পাসপোর্টটা চালু হয় এখানে হুম। বিদেশে, তখন উনার হাত থেকে। তো উনি খুব স্নেহ করতেন আমাকে। পাবনা ক্যাডেট কলেজে এক্স ক্যাডেট একজন খুব ডিসেন্ট অফিসার। তো আমি কিছুদিন আগে কথা বলছিলাম, আম এই তো ২ দিন ৩ দিন আগে একজন সাংবাদিকের সাথে বাংলাদেশে। তো যখন এই তথ্যগুলার নিয়েই কথা বলা, তো উনি বলছে যে, "আরে ভাই আপনার তো বড় ভাই মানুষ।" তো আমি বললাম, "হ্যাঁ, আমার খুব বড় ভাই মানুষ। তো এখন আপনি কি বলেন?" তো যেই সাংবাদিক উনিও জাতীয় পত্রিকা। তো সে বলছেন যে, "দেখেন, আমরা তো শুরু থেকেই বলে আসছি উনি জামাতের প্রোডাক্ট। মানে টিএম জোবায়ের? হ্যাঁ, জামাতের প্রোডাক্ট। ও। আমরা তো শুরু থেকেই বলে আসছি যে উনি শিবিরের প্রোডাক্ট।" আমি বললাম, "ভাই এটা জামাত শিবিরের প্রোডাক্ট উনার সাথে যায় না। উনি ক্যাডেট কলেজে পড়ছে। সেখানে জামাত শিবির করার কোনো স্কোপ নাই। উনি চলে গেছে মিলিটারি একাডেমিতে, সেখান থেকে উনি বের হয়ে আসছেন। উনি অফিসার এটা কি ছিলেন।" উনি? না, উনি না। আম তো আপনি টিএম জোবায়ের লিখে সার্চ দিলে আসবে।
তো ও এবার পেয়েছি উনি না, উনিও না, উনিও না, আচ্ছা বলেন। উনিও না। আচ্ছা, তো উনি সার্চ দিলে আসবে। তো যখন উনি যখন আমাকে বলছিলেন যে সে জামাত শিবিরের প্রোডাক্ট, তো আমি কোনোভাবে আর কি মেনে নিতে পারছি না, আমরা একটা তর্ক যুদ্ধে লিপ্ত। এখন সে আমাকে যেই লজিকটা দিলেন যে দেখেন এটা, হ্যাঁ উনি জড়িত। উনি কিভাবে জড়িত, তার লজিকটা আমার লজিক না, যেহেতু আমি এটার মধ্যে নাই। লজিকটা হচ্ছে যে সে একজন হাই কমিশনে নিয়োগপ্রাপ্ত একজন মিনিস্টার কনসুলার, একজন ব্রিগেডিয়ার থেকে 2 লাখ দিয়ে উনি এনএসআই ডিজি হয়ে গেলেন। তো আপনি এটা কি জানেন যে এখানে আপনার ছোট আপার ছিল, ব্লেসিং ছিল? মানে ছোট আপা মানে শেখ রেহানা। তো বললাম না, শেখ রেহানার ছোট আপা পর্যন্ত যাওয়ার তো এত এত দূরত্ব কিভাবে অতিক্রম করব, এটা কিভাবে জানবো? তো উনি যেটা বলছেন যে এখানে খুব বড় অঙ্কের কিছু লেনদেন হয়, বড় অঙ্কের লেনদেন হয়। বড় অঙ্কের লেনদেনের মাধ্যমে, মানে এগুলা কিন্তু হাইপোথিসিস আর কি, হয়তো বা তাদের কাছে কোনো তথ্য থাকতেও পারে, আমার শোনা কথা। তো বড় অঙ্কের লেনদেনের মাধ্যমে উনি সেনাবাহিনী বড় পর্যায়ে চলে যান, যেহেতু ছোট আপা ছিল হচ্ছে, উনি থাকতেন লন্ডনে এবং প্রোটোকল দিত হাই কমিশন, তার মেয়ে ওখানকার এমপি, রিচটা খুব সহজ। আপনার সাথে আমার দূরত্ব যেমন মাত্র 1 ঘন্টা, ওইরকম ভাবে তার রিচটা খুব সহজ। এবং ছোট আপার আত্মীয় হচ্ছে মানে তারেক আমির। মানে এই শেখ রেহানার খুবই কাছের লোক ছিল এই টিএম জুবায়ের। টিএম জোবায়ের যখন ছিলেন তখন আমাদের এই যে মুনা আপা, সাইদ তাসলিমা মুনা, হাইকমিশনার, সাবেক হাই কমিশনার। হ্যাঁ উনি আসেন, মানে উনারা একটা এমন একটা টিম হয়ে যায় যেটা হচ্ছে যাদের কাজই হচ্ছে সম্পূর্ণ আওয়ামী লীগকে সার্ভ করা, এবং ছোট আপার নিয়ন্ত্রণে। ছোট আপার নিয়ন্ত্রণে। আচ্ছা, এই টিএম জুবায়ের তো আমি তো ইন্টারনেটে পাচ্ছি না, আপনি দেখেন তো আসলে উনি কিনা। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই লোকটা টিএম জুবায়ের। এক্স্যাক্টলি, জি জি, উনি আচ্ছা কিন্তু খুব কোয়ালিফাইড একজন অফিসার। উনি আচ্ছা। ইম্পেরিয়াল কলেজে পড়েছেন লন্ডনে, তো খুব কোয়ালিফাইড অফিসার। তো উনি পাবনা ক্যাডেট কলেজে এক্স ক্যাডেট এবং খুব মানে ডেকোরেটেড অফিসার যাকে বলে। তো উনি খুব মানে সাংবাদিকের দেয়া তথ্য মতে উনি খুব দ্রুত শেখ রেহানার কাছে চলে যান টাকার বিনিময়ে। এখানে বলা হয় আওয়ামী লীগের মধ্যে কথিত আছে যে টাকা দিয়ে সব করা যায় শেখ রেহানার মাধ্যমে। এবং শেখ রেহানার আত্মীয় হচ্ছে তারেক আহমেদ সিদ্দিকী, জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী। তো তাকে দিয়ে উনি ধাপে ধাপে, মানে মাত্র 2টা লাফ দিতে হয় তাকে, সম্ভবত সিটিটিসি আর এনটিএমসি, এই 2টা জায়গা থেকে উনি রীতিমতো ডিজিএনএসআই হয়ে যান। এখন এনএসআই কিন্তু পুরা দেশের রন্ধ্রে রন্ধ্রে থাকে। ডিজিএফআই এর কাজ কিন্তু সিভিলিয়ানদের উপরে পর্যবেক্ষণ করা না। যদিও করে বাট দায়িত্ব না। যদিও করে সেটা খুব পারপাসলি করে, যে হয়তোবা সরকারকে প্রোটেক্ট করার জন্য, সরকারের একটা কোনো যদি মানে কোনো ফান্ডামেন্টাল ইস্যু থাকে সেটাকে সার্ভ করার জন্য। বাট এনএসআই কিন্তু গ্রামে গঞ্জে রন্ধ্রে রন্ধ্রে থাকবে। এখন উনি আমাকে বলছেন যে দেখেন যে পরিমাণ একটা বড় অঙ্কের টাকার কথা বললেন উনি, মানে আওয়ামী লীগের আমলে তো দেখবেন 100 কোটির নিচে কোনো কাজ হয় না, খালি শুনবেন 100 কোটি 200 কোটি 300 কোটি এরকম শয়ে শয়ে কোটি। আবার ওই যে 5ই আগস্টের পরে দেখলাম, শোনা গেল ওই যে কি যেন নাম ওর, ওই যে জিয়াউল, ওই যে জিয়াউল হাসান, জিয়াউল হাসানের বাসা নাকি 900 কোটি টাকা ক্যাশ। এটা তো কখনো শুনিনি। ভাই 900, মানে তখন তো কয়েকশো কোটির নিচে কোনো কাজই হয় না। তো এখন মানে 100 কোটি টাকা, যেখানে আমরা মানে বাইরে বসে আমরা তো ভাই 100 কোটি টাকা, এটাকে যদি আপনি পাউন্ডে বা ইউরোতে কনভার্ট করেন, আপনি চিন্তা করেন কত বছর লাগবে এটা কামাই করতে। তো সেইটা কয়েকশো কোটি টাকার বিনিময়ে উনি হয়ে যাচ্ছে। তো উনি বলতেছে যে দেখেন তো, এরকম একজন অফিসারের সারা বংশ বিক্রি করে দিলেও তো এরকম হবে না, এতগুলা টাকা হবে না। তো এতগুলা টাকা তো উনি ব্যাংক লোন করেও হবে না, উনাকে তো কেউ দিছে টাকাটা লেনদেন করার জন্য, দিতেই পারে।